হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমরা তিনজন বন্ধুরা মিলে গিয়েছিলাম মেঘালয় যাওয়ার আগের 4টে ভিডিও আমি আপলোড করেছি। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে সেগুলো দেখে এসো। তো শুরু করছি আজকের ভিডিও। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা চেরাপুঞ্জি দেখার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো আমাদের প্রথম স্টপেজ গিরিখাত ছিল। সেই গিরিখাতটি দেখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য একটি জায়গা দেখার উদ্দেশ্যে। এই 8টি জায়গায় আমরা ভ্রমণ করেছিলাম। প্রথমের ভ্রমণ জায়গাটি আমাদের দেখা হয়ে গেছিলো। এরপরে আমরা যাচ্ছিলাম ইকো পার্কে। এটিই ছিল সেই ইকো পার্কে প্রবেশ করার গেট, এবং ওই গেটের পাশেই ছিল টিকিট কাউন্টার। আমরা যেহেতু বাসে করে এসেছি তাই আমাদের আলাদা করে কোনো টিকিট কাটতে হয়নি। যারা ক্যাব বুক করে আলাদা করে এসেছিল তাদেরকে টিকিট কাটতে হচ্ছিল। পার্কটিতে প্রবেশ করা মাত্রই মনটা যেন আনন্দে নেচে উঠল। এত সুন্দর লাগছিল দেখতে, যেন মনে হচ্ছিল কোনো রূপকথার গল্পে আমরা প্রবেশ করেছি। আমাদের সমভূমি এলাকায় পার্কগুলোতে কৃত্রিমভাবে জলাধারা তৈরি করে ঝর্ণা তৈরি করা হয়, কিন্তু এখানে প্রাকৃতিকভাবে ঝর্ণা তৈরি হয়েছিল, যা দেখতে অপরূপ সুন্দর লাগছিল। স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানতে পেরেছিলাম যে পুরোনো দিনের অনেক সিনেমার গানও এখানে শুটিং হয়েছিল। এছাড়া অনেকে ছুটি কাটানোর জন্য এবং পিকনিক করার জন্য এখানে আসে। এছাড়া বিয়ের আগে যে প্রি ওয়েডিং শ্যুট করা হয় সেটাও এখানে অনেকে করতে আসে। আমাদের কাছে যেহেতু কোনো ড্রোন ছিল না, তাই পার্কটির সম্পূর্ণ সৌন্দর্যটি আমি ভিডিওতে তুলে ধরতে পারিনি। তবে আমি মনের মধ্যে ছবি এঁকে এনেছি, যা রয়ে যাবে সারাটা জীবন। এটি হলো পার্কের মধ্যে থাকা একটি ছোট্ট ঝর্ণা, যা দেখে কৃত্রিম মনে হলেও এটা কিন্তু একটি প্রাকৃতিক ঝর্ণা ছিল। এর জলটি চলে যাচ্ছিল বহু গভীরে। এই পার্কের মধ্যে দিয়ে বয়ে চলা ছোট ছোট ঝর্ণাই কিন্তু তৈরি করছে সেই বিশাল মেঘালয়ের বিখ্যাত 7 সিস্টার ওয়াটারফল। এই 7 সিস্টার ওয়াটারফলটি নামকরণের প্রধান কারণ হলো ভারতের পূর্ব দিকে থাকা 7টি রাজ্যের প্রতীক হিসাবে তাদের নাম অনুসারেই এই 7 সিস্টার ওয়াটারফলটি নামকরণ হয়েছে। তবে এখানে কিন্তু 7টিরও বেশি ঝর্ণা ছিল। আমরা যে কতটা ওপরে ছিলাম মেঘের কারণে হয়তো বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু এটা যদি মেঘটা না থাকতো তাহলে বোঝা যেত আমরা কতটা ওপরে ছিলাম। নিচের দিকে শুধু যতটাই তাকানো যেত ততটাই ছিল গভীর। এই ইকো পার্কটি অনেকটা এলাকা জুড়ে তৈরি হয়েছিল। আমরা সময়ের অভাবে সম্পূর্ণ এলাকাটি ঘুরে দেখতে পারিনি, তবে যেটুকু দেখেছি সেটুকুতেই আমাদের মন ভরে গেছিল। কিছুটা পথ হাঁটার পরেই আমরা দেখতে পেলাম সেই 7 সিস্টার ফলের প্রধান ঝর্ণাটি, যার জলধারা ছিল তীব্র গতিশীল, প্রচণ্ড গর্জনশীল এবং অতীব ভয়ঙ্করী, কিন্তু অপরূপ সুন্দরী। তারপর সেখানে ঝর্ণার কিছু মুহূর্ত কাটানোর পর আমরা চলে গেছিলাম পার্কের আরও ভিতরে। এখানের এই সবুজ রঙের ব্যারিকেড দেওয়া ব্রিজটা তৈরি করে দিয়েছিল এখানকার অপরূপ একটি সৌন্দর্য। দেখো, ব্রিজের ওপর থেকে নিচের দিকে তাকালে দেখে মনে হচ্ছে এই জলধারাটি কতটি শান্ত এবং স্রোতহীন জলধারা, কিন্তু যখনই সেটা পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে গড়িয়ে পড়ছে হয়ে উঠছে একটি ভয়ঙ্কর এবং গতিশীল জলধারা। এরপর আমরা সেখানে প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটানোর পর দেখতে পেলাম মেঘ সরিয়ে বের হচ্ছে একটু সূর্যের আলো, আর সূর্যের আলো ওঠার পর দৃশ্যটা আমাদের এতটাই সুন্দর লাগছিল, তোমরা নিজের চোখে দেখে নাও। সত্যি এত সুন্দর দৃশ্য চোখের সামনে দেখা মানে জীবনটা সার্থক হয়ে যাওয়া। এরপর আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে এসে চলে গেছিলাম আমাদের পরবর্তী দেখার জায়গা মাউসমাল কেভে। এই গুহাটি আদিমকালের মানুষেরা তৈরি করেছিল নিজেদের বাসস্থান তৈরি করার জন্য। তবে এখানে আর মানুষ থাকে না বলে এটাই হয়ে গেছে বর্তমান আধুনিক যুগের মানুষের দর্শনীয় স্থান। এই গুহাটিতে যাওয়ার জন্য আমাদের বেরোতে হচ্ছিল জঙ্গলের মধ্যে দিয়ে একটি সরু হাঁটা পথ। এই জঙ্গলটা ছিল এতটাই ভয়ঙ্কর যে এখানে যদি কেউ রাতের বেলা একা একা আসে তবে সে ভয়ে হার্ট অ্যাটাক করে ফেলতে পারে।
আর এমনিতেই পাহাড়ি এলাকার জঙ্গলগুলোতে আমরা দেখতে পেয়েছি একটি ভয়ানক পোকার আওয়াজ। সেই আওয়াজ শুনেই আমাদের ভয় লাগছিল খুব। অল্প স্বল্প গল্প ও খুনসুটি করতে করতেই আমরা পৌঁছে গেছিলাম গুহার প্রবেশপথের সামনে। গুহার মধ্যে সরু ও পিচ্ছিল পথ দেখে অনেকেই ভিতরে প্রবেশ করতে ভয় পাচ্ছিল, তাই এই প্রবেশপথের সামনে এত ভিড় জমে গেছিল। তবে গুহার মধ্যে অন্ধকারে দর্শনার্থীদের যাতে কোনো সমস্যা না হয় এই জন্য গুহার মধ্যে লাগানো ছিল কৃত্রিমভাবে অনেক লাইট, যেগুলো গুহার সৌন্দর্যকে অনেক বাড়িয়ে তুলেছিল। দেখো, তখনকার দিনের মানুষের হাতের কাজটাই ছিল অন্যরকম। তখন না ছিল আধুনিক যুগের মতো এত উন্নত মানের কোনো যন্ত্রপাতি, না ছিল পাথর ভাঙার কোনো মেশিন, তবুও তারা পাথরগুলো ভেঙে কত সুন্দর ডিজাইন তৈরি করেছিল। যেহেতু মেঘালয়ে সবসময় বৃষ্টিই হয়, এই জন্য এখানকার পাথরগুলো ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। দেখো, গুহার মধ্যে এতটাই অন্ধকার ছিল যে অনেকগুলো লাইট জ্বলছিল, তবুও আমাদেরকে একদম কালো কুচকুচে লাগছিল। এই জন্য আমরা খুব একটা ছবি না তুলে কোনো রকম স্মৃতিতে ধরে রাখার জন্য সামান্য কিছু ছবি তুলে নিয়েছিলাম। দেখো, গুহার মধ্যে থাকা এই ডিজাইনগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন কাদা দিয়ে তৈরি করেছে, কিন্তু এগুলো কিন্তু পাথর কেটে তৈরি ডিজাইন। আর এইগুলোর উপরে হাত দিলে মনে হচ্ছে যেন ভেঙে পড়ে যাবে, কিন্তু আসলে না, তা কিন্তু নয়। এগুলো খুবই শক্ত এবং এগুলো প্রচণ্ড ঠান্ডা। দেখো, এটি হলো গুহার মধ্যে থাকা সবথেকে ছোট্ট রাস্তা, যেখানে একদম মাথা উঁচু করলে মাথায় লাগার মতো অবস্থা। এখানে যারা খুব মোটা মানুষ তারা তো প্রবেশ করতেই পারবে না। আমরা যেহেতু খুবই রোগা মানুষ, তাই আমরা খুব সহজেই প্রবেশ করে ফেলেছিলাম। তবে এটা যেহেতু চারিদিক দিয়ে বন্ধ একটি গুহা, শুধু সামনের দিক আর পেছন দিকটা খোলা, তাই এখানে যারা বৃদ্ধ মানুষ তাদের অনেকের শ্বাসকষ্ট হতে পারে। এইভাবে আমরা দীর্ঘ 150 মিটার পর্যন্ত রাস্তা গুহার মধ্যে দিয়ে পেরিয়ে অবশেষে গুহার বাইরে বের হলাম। ये गुहा है, गुहा से हम निकल के यहाँ से जा रहे हैं। গুহা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই শুনতে পাওয়া যাচ্ছিল সেই পাহাড়ি পোকার ভয়ানক আওয়াজ। এইভাবে একটু যেতে যেতে সামনে দেখতে পেলাম একটি কুমির। তারপর কুমিরটির কাছে আসার পর দেখলাম এটি একটি ডাস্টবিন। এরপরই আমরা চলে গেছিলাম আমাদের পরের দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্যে। যদি রোদ থাকতো কি যে হতো, ভালো লাগতো। এই যে এটি হলো আরেকটি বিখ্যাত ঝর্ণা, যা দেখতে অপরূপ সুন্দর। আর এর নিচেই রয়েছে একটি বিশাল বড় শিবলিঙ্গ, যেটি মেঘের কারণে দেখা যাচ্ছিল না। ওই যে মেঘের মধ্যে দিয়ে হালকা কালো কালো যেটি দেখা যাচ্ছে, ওটিই ছিল সেই বিখ্যাত পাহাড়ের তৈরি শিবলিঙ্গ। আমরা শুধু প্রার্থনা করছিলাম এই মেঘগুলো সরে যাওয়ার এবং সূর্যের আলো একটু আসার। সূর্যের আলো আসলেই এই দৃশ্যটি আরও ভালোভাবে আমরা দেখতে পেতাম। ঝর্ণাটাকে আরও ভালোভাবে দেখার জন্য আমি চলে আসলাম ব্রিজের উপরে। ঝর্ণার জলটা দেখতে এতটাই সুন্দর লাগছিল যে মনে হচ্ছে গামছা পরে নেমে পড়ি স্নান করার উদ্দেশ্যে, কিন্তু এখানে তো নামার পারমিশন নেই, তাই স্নান করতে পারলাম না। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পরেও মেঘগুলো কোনোভাবেই সরছিল না। কিন্তু ভাগ্যে না থাকলে তো আর মেঘগুলো সরবে না। প্রকৃতি তো আমার নিজের হাতের মুঠোয় নয় যে যখন খুশি আমি মেঘগুলোকে সরিয়ে দেব। তাই মনটাকে দুঃখ না করে আমি সামনের দিকে আরও দৃশ্য দেখার জন্য এগিয়ে যেতে লাগলাম।
কিছুটা সামনে গিয়ে দেখতে পেলাম আরও একটি বড় ঝর্ণা। আর এই ঝর্ণাটি আগের ঝর্ণাটির থেকে আরও বেশি ভালোভাবে দেখা যাচ্ছিল। সত্যি এই ঝর্ণাগুলো যদি হালকা মেঘগুলো সরে গিয়ে একটু যদি রোদের আলো পেত, দেখতে কত সুন্দর লাগতো। কথায় আছে না, তুমি যদি মন থেকে কিছু চাও তাহলে ভগবান সেটা অবশ্যই পূরণ করে। দেখো, এতক্ষণ অপেক্ষার পর অবশেষে সূর্যি মামার দেখা পেলাম এবং মেঘগুলো সরে যেতে লাগলো। আর ওই যে শিবলিঙ্গটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর ঝর্ণাটিও দেখো কত পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। সত্যি মন্দিরে থাকা কৃত্রিমভাবে তৈরি শিবলিঙ্গ দেখার ভাগ্য তো অনেকজনেরই হয়, কিন্তু প্রকৃতির মাঝে প্রকৃতির দ্বারা তৈরি এরকম শিবলিঙ্গ দেখার ভাগ্য কয়জনের হয়। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের পার্টে। পরের অংশগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওর আগের পার্টগুলোও কিন্তু আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নিও।